বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে আজকের বিবেচ্য বিষয় বলেছিলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। পূর্ণাঙ্গ আইনটা আমরা রিভিশন করব। খেয়াল করি সবাই, আমরা আগামী শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের উপর পরীক্ষা দিব। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আইন এটা। পাশাপাশি আমরা নিজেদের, খেয়াল করি সবাই, আইন জানার জন্য প্রাত্যহিক কাজে লাগার যে গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখতে পাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। কনসেন্ট্রেট প্লিজ। আমরা ইতিমধ্যে পড়েছিলাম 2018 সালের আইন, 63 নাম্বার আইন 14 নভেম্বর 2018 প্রকাশিত হয়। কত নম্বর আইন? 63 নাম্বার আইন 14 নভেম্বর 2018 প্রকাশিত হয়। এ পর্যায়ে আমরা দেখব যে দুই ধারায় সংজ্ঞার কথা বলা আছে। দুই ধারায় সংজ্ঞার কথা বলা আছে। আমরা এখান থেকে বলেছিলাম গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা নিব। যদিও আমরা ইতিমধ্যে পড়েছি অ্যাগনিস্ট 2-2, অ্যানালগ 2-3, অ্যালকালয়েড 2-4, অ্যালকোহল 2-5। পাশাপাশি আমরা জেনেছিলাম আইসোমার 2-6, ওয়াশ 2-8, মাদকের শ্রেণী 2-9, নিয়ন্ত্রিত বিলি 2-15। কয় শ্রেণীর মাদক রয়েছে? ক, খ, গ, 3 শ্রেণীর মাদক রয়েছে। পারমিট সম্পর্কে আমরা জেনেছিলাম, যদি আপনি মাদকদ্রব্য পান করতে চান তবে পারমিট লাগবে 2-16। মাদকদ্রব্য বহন করতে হলে আইনের স্বীকৃত আপনাকে পাস নিতে হবে 2-17। এবং মাদকদ্রব্যের ব্যবসা করার জন্য আপনাকে লাইসেন্স নিতে হবে 2-34। পাশাপাশি আমরা জেনেছিলাম প্রিকারসর কেমিক্যাল। হোয়াট ডু মিন বাই প্রিকারসর কেমিক্যাল? ইতিমধ্যে আমরা পড়েছি মাদকদ্রব্যের উৎপাদনের উপকরণ। মাজাহার ধন্যবাদ। মাদকদ্রব্যের উৎপাদনের উপকরণ 2-19। 2-19। আমরা দেখি বিয়ার সম্পর্কে, দেখতে পাই বিয়ার, যেখানে 0.5% অ্যালকোহল থাকবে সে পানীয়কে বিয়ার বলা হয়। 2-24। আর বিয়ার যেখানে প্রস্তুত করা হয়, বিয়ার যেখানে প্রস্তুত করেন সেটাকে বলা হয় বিওয়ারি, কারখানা। 2-25। পাশাপাশি জেনেছিলাম মাদকদ্রব্য কাকে বলে। 2-29। এমন কোন দ্রব্য যে দ্রব্য পান করলে, সেবন করলে, খাইলে শরীরে মনোদৈহিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে আমরা মাদকদ্রব্য বলে থাকি। 2-29। আমরা জেনেছিলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী 3 ধারায় আইনের প্রাধান্য, অন্য আইনে যাই কিছু থাকুক না কেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রাধান্য পাবে। 3, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা হবে। 4, অধিদপ্তর ঢাকায় থাকবে। 5, কার্যাবলী। 6, মহাপরিচালক নিয়োগ। 7 এবং জনবল নিয়োগ। 8। এটা হচ্ছে সাধারণ বিষয়, এতটা গুরুত্বের কিছু নাই। ইম্পর্টেন্সের দিক থেকে আমরা জেনেছিলাম 9 ধারায় অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য, এক কথায় জেনেছিলাম শুকনা মাদক, উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, বহন, পরিবহন, দখল নিষিদ্ধ। লাইসেন্স ছাড়া করা যাবে না। লাইসেন্স, পারমিট, পাস ছাড়া উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, বহন, পরিবহন, সেবন কোনো কিছুই করা যাবে না। 9 রেখে বলা আছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উপকরণ, প্রিকারসর কেমিক্যাল, সেটাও উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, বহন, পরিবহন, দখল করা যাবে না। 9-2। 9-2। আপনি লাইসেন্স নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের অনুমতি নিয়ে আপনি কি করতে পারেন, কোন কোন ক্ষেত্রে এই মাদকদ্রব্য উৎপাদন করতে পারেন? ঔষধ শিল্পে, শিল্পে ব্যবহারের জন্য, চিকিৎসা, বৈজ্ঞানিক গবেষণার জন্য করতে পারবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য যুক্তিসঙ্গত কারণ প্রদর্শন করে, কাগজপত্র প্রদর্শন করে
অ্যালকোহল বহন, পরিবহন, ধারণ, অধিকার, দখল ইত্যাদি করতে পারবেন। 9-এর 3-এর দুইটা বিষয়, ভেরি গুড। আর যখন আপনি লাইসেন্স নিয়ে উৎপাদন করবেন, অবশ্যই উৎপাদিত মাদকদ্রব্যের গায়ে কুফল সম্পর্কে লেবেল লাগাইবেন। 9-এর 4। এবং আমরা জেনেছি স্থল, নৌ, বিমান 3 পথে চিকিৎসার প্রয়োজনে কোনো চিকিৎসার প্রয়োজনে স্থল, নৌ, বিমান 3 পথে যখন কোনো যাত্রী পরিবহন করবেন, চিকিৎসক অল্প পরিমাণ মাদক তিনি তার ফার্স্ট এড বক্সে রাখতে পারবেন। 9-এর 5। ডক্টর, পাশাপাশি আমরা জেনেছিলাম শুধুমাত্র অ্যালকোহল, তরল মাদক উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, বহন, পরিবহন, দখল করা যাবে না লাইসেন্স পারমিট পাস ছাড়া। 10-এর 1। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনি যুক্তিযুক্ত কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে অ্যালকোহল, শুধুমাত্র অ্যালকোহল বহন, পরিবহন, ধারণ, দখল অধিকারে রাখতে পারেন। 10-এর 2। 10-এর 2। অ্যালকোহল পান সংক্রান্ত বিধিনিষেধ। 11-এর 1 ধারা পর্যালোচনায় দেখা যায় যে পারমিট ব্যতীত পারমিট ব্যতীত কোনো ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবে না। মুসলমানগণ চিকিৎসার প্রয়োজনে যদি পান করতে চায় তবে সিভিল সার্জন কিংবা সরকারি মেডিকেল কলেজের ন্যূনতম সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত মুসলমানগণ পান করতে পারেন না। 11-এর 1। মুচি, মেথর, ডোম, ক্ষুদ্র নৃগোষ্ঠী, চা শ্রমিক 5 শ্রেণীর ব্যক্তি তারি পুচয় পান করতে পারবেন। পার্বত্য অঞ্চলের লোকজন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন নিজস্ব তৈরি চুলায় মদ পান করতে পারবেন। 11-এর 2। বাংলাদেশি নাগরিক লাইসেন্সপ্রাপ্ত বারে বসে পান করতে পারবেন। বাংলাদেশি নাগরিক লাইসেন্সপ্রাপ্ত বারে বসে পান করতে পারবেন, তবে পারমিট লাগবে। কিন্তু বিদেশি নাগরিক লাইসেন্সপ্রাপ্ত বারে বসে পান করতে পারবেন, সেক্ষেত্রে তার পারমিট নিষ্প্রয়োজন। 11-এর 3-এর ক। কূটনৈতিক পাসপোর্টধারী যে ব্যক্তি রয়েছেন তিনি ব্যাগেজ রুলস অনুযায়ী স্বীকৃত পরিমাণ মাদক আনা নেওয়া বহন করতে পারেন। যা বলা আছে 11-এর 3-এর খ। এই অ্যালকোহল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুল্ক মুক্ত হবে, যা আমরা দেখতে পাই 11-এর 4-এ বর্ণিত রয়েছে। এরপর যে আমরা চলে যাই ব্যবস্থাপত্র সংক্রান্ত বিধিবিধান 12। ব্যবস্থাপত্র সংক্রান্ত বিধিবিধান কি বলা আছে আমরা দেখি। ব্যবস্থাপত্র সংক্রান্ত বিধিবিধানে বলা আছে চিকিৎসক ব্যতীত মাদকদ্রব্য ঔষধ হিসাবে সেবনের জন্য অন্য কেউ অনুমতি প্রদান করতে পারেন না। আপনি একবার এই ব্যবস্থাপত্রের ভিত্তিতে একবারই ক্রয় করতে পারবেন, একাধিকবার নয়। 12-এর 1-2। 12 ধারা অনুযায়ী চিকিৎসাপত্র সংক্রান্ত বিধিবিধান। আমরা 13 ধারা পর্যালোচনায় দেখি লাইসেন্স পারমিট পাস। লাইসেন্স পারমিট পাস ব্যতীত আপনি লাইসেন্স পারমিট পাস পাওয়ার জন্য মাদকদ্রব্যের মহাপরিচালক কিংবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নিকট নির্ধারিত শর্তে, নির্ধারিত ফিতে, নির্ধারিত ফর্মে আবেদন করবেন, তবে আপনি লাইসেন্স পারমিট পাস পাইতে পারেন। 13-1। লাইসেন্স পারমিট পাসের মেয়াদ। লাইসেন্স পারমিট পাস এর মেয়াদ থাকবে অর্থ বৎসর, যেখানে 1 বছর পর্যন্ত লাইসেন্স পারমিট পাসের মেয়াদ থাকবে। সেই লাইসেন্স পারমিট পাস মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই নবায়ন করতে হবে। যদি নবায়ন না করেন পরপর 3 বার, তবে নবায়ন অযোগ্য বলে বিবেচিত হবে। 13-2। লাইসেন্স প্রদানের বিধিনিষেধ আমরা ইতিমধ্যে পড়েছি। 14-ক। নৈতিক স্খলনজনিত কারণে কেউ যদি দোষী সাব্যস্ত হয়ে ন্যূনতম 500 টাকা, ন্যূনতম 3 মাস দণ্ডে দণ্ডিত হন, দণ্ডিত হওয়ার 5 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি লাইসেন্স পাবেন না।
14 ক। এছাড়া অন্য কোনো অপরাধের দায়ে যদি দণ্ডিত হন সেক্ষেত্রেও লাইসেন্স পাবেন না, 14 খ। পাশাপাশি আমরা জেনেছি একবার যদি শর্তভঙ্গের কারণে লাইসেন্স পারমিট বাতিল হয় তবেও তিনি পাবেন না, 14 গ। যেখানে আমরা জেনেছিলাম লাইসেন্সের শর্তভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা, প্রথমবার যদি শর্ত ভঙ্গ করেন তবে 1 লক্ষ টাকা জরিমানা প্রদান পূর্বক মীমাংসা করা যাবে, 15-1 ক। দ্বিতীয়বার শর্তভঙ্গের ক্ষেত্রে পারমিট পাস বাতিল বলে গণ্য হবে, 15-1 খ। পাশাপাশি আমরা জেনেছি বৈধ মাদক যদি ধরা খান, আপনি মাদকদ্রব্যের শর্ত লঙ্ঘন করলেন, লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলেন, সেক্ষেত্রে বৈধ মাদক যাহা সাথে থাকবে সে মাদকের অর্থ ফেরত পাবেন, 15-2। জনৈক ব্যক্তি প্রশ্ন করেছেন, স্যার, নৈতিক স্খলনজনিত কারণ বলতে কি বোঝায়? নৈতিক স্খলনজনিত কারণ বলতে বোঝানো হয়েছে নীতি নৈতিকতা বিরোধী কাজের জন্য, নীতি নৈতিকতা বিরোধী কাজের জন্য। এরপর জানা চলে যাব লাইসেন্স বাতিল করেন কি কারণে। লাইসেন্স বাতিল করেন লাইসেন্সের শর্ত লঙ্ঘনের কারণে, কিংবা আপনি যদি দণ্ডিত হন সেক্ষেত্রে লাইসেন্স বাতিল করা হয়, 16-1। 16-1। লাইসেন্স বাতিল করা হলে আপনি আপিল করতে পারেন 30 দিনের মধ্যে মাদকদ্রব্যের মহাপরিচালক কিংবা সরকারের নিকট, আমরা দেখতে পাই 16-2। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবেন সে সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, 16-3। তাহলে বাতিল, লাইসেন্স বাতিল 16-1। লাইসেন্স সাময়িক স্থগিত 17-1। কেন? আপনি যদি শর্ত পুরোপুরি ভাবে পালন না করেন, আপনি যদি শর্ত পুরোপুরি ভাবে পালন না করেন, অর্ধেক পালন করেছেন, যথাযথভাবে পালন করেন নাই, তবে আপনার লাইসেন্স সাময়িক স্থগিত করতে পারেন, 17-1। এক্ষেত্রে সাময়িক স্থগিত করা যাবে 60 দিনের জন্য, 17-1। এক্ষেত্রে আপিল করতে পারেন 30 দিনের মধ্যে, 17-2। উপযুক্ত কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবেন সে সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, 17-3। কতিপয় লাইসেন্স বাতিল বিধিনিষেধ আমরা দেখতে পাই 18-1 ধারা অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 39 ধারা ব্যতীত অন্য যে কোনো ধারায় যদি আপনি দণ্ডপ্রাপ্ত হন তবে আপনার নিকটে থাকা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, যানবাহনের লাইসেন্স সহ অন্যান্য লাইসেন্স বাতিল বলে গণ্য হবে। পাশাপাশি যদি আপনি কোনো লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদন করতে চান সে আবেদন অগ্রহণযোগ্য বলে বিবেচিত, থাকলে বাতিল, না থাকলে আবেদন করতেই পারবেন না, 18-1। এক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স যদি বাতিল করা হয় তবে আপনি 15 দিনের মধ্যে, কত সময়? 15 দিনের মধ্যে আপনি থানায় জমা দিবেন, অস্ত্রসহ লাইসেন্স থানায় জমা দিবেন 18-2 ধারা মোতাবেক, 15 দিনের মধ্যে। যে বিষয়টা আমরা ইতিমধ্যে জেনেছি, প্রবিধান অনুযায়ী 384 বিধি মোতাবেক অস্ত্রের লাইসেন্স বাতিল হলে অস্ত্র থানায় জমা দিবেন 14 দিনের মধ্যে, 14 দিনের মধ্যে। মাদকদ্রব্যের পানশালা, দোকান, বার বন্ধ রাখতে পারেন কে? মহাপরিচালকের অনুমোদন ব্যতীত বন্ধ রাখার সুযোগ নাই, তবে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য বন্ধ রাখতে পারেন 30 দিনের জন্য, 19-1। জরুরি বিশেষ প্রয়োজনে সে সময়টা আরো 30 দিন বৃদ্ধি করা যায়, 19-2। তবে মহাপরিচালকের নিকট প্রতিবেদন দিতে হবে, 19-3 বর্ণিত আছে, 19-3। দেন আমরা জেনেছিলাম, খেয়াল করি সবাই, প্রবেশ ইত্যাদি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মাদকদ্রব্যের পানশালায় কখন প্রবেশ করতে পারেন, কোন সময় প্রবেশ করতে পারেন? আমরা দেখতে পাই দোকান খোলাকালীন সময়ে আপনি মাদকদ্রব্যের পানশালায় প্রবেশ করতে পারবেন,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক কিংবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি প্রবেশ করা সহ মালামাল হিসাব নিকাশ মিলাইতে পারেন। রেজিস্টার পত্রের সাথে হিসাব নিকাশ মিলাইতে পারেন। যদি গরমিল পরিলক্ষিত হয় তবে মালামাল জব্দ সহ আটক করতে পারেন। 20 প্রকাশ্য স্থানে তল্লাশি আটক। খোলা স্থানে তল্লাশি আটক আমরা দেখতে পাই, যদি কোনো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বিশ্বাস করেন যে কোনো স্থানে আইন বিরোধী যানবাহনে আইনের পরিপন্থী মাদকদ্রব্য রয়েছে, তবে তিনি তল্লাশি করার জন্য তল্লাশি চৌকি স্থাপন করতে পারেন এবং তল্লাশিকরত মালামাল জব্দ করতে পারেন। পাশাপাশি প্রয়োজনে গ্রেফতার করার সুযোগ রয়েছে। 21 সকল প্রকার তল্লাশি ফৌজদারি কার্যবিধির বিধিবিধান প্রযোজ্য হবে আমরা দেখতে পাই, বর্ণিত রয়েছে। 22 বিনা পরোয়ানায় তল্লাশি সম্পর্কে আমরা জেনেছি। বিনা পরোয়ানায় তল্লাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক কিংবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অফিসার, পুলিশের সাব ইন্সপেক্টর, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা, বর্ডার গার্ডের ল্যান্স নায়ক, কোস্ট গার্ডের পেটি অফিসার, এই 5 শ্রেণীর কর্মকর্তা প্রয়োজনে বিনা পরোয়ানায় তল্লাশি করতে ক্ষমতাবান। 23-1 তল্লাশির পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো। 23-1 বাড়ির মালিকের অনুমতি নিবেন, অনুমতি না দিলে ভাঙবেন। 23-1 তল্লাশিকালে আটককৃত মালামাল জব্দ করবেন। 23-1 প্রয়োজনে উপস্থিত ব্যক্তির দেহ তল্লাশি করতে পারেন। 23-1 প্রয়োজনে ব্যক্তিকে আটক করতে পারেন, গ্রেফতার করতে পারেন। তাহলে অনুমতি নিবেন, অনুমতি না দিলে ভাঙবেন। প্রয়োজনে মালামাল জব্দ। ব্যক্তির দেহ তল্লাশি। ব্যক্তি আটক। ঘ তল্লাশির উত্তম সময় কোনটি আলোচনা করুন আমরা দেখতে পাই 23-2 ধারা মোতাবেক তল্লাশির উত্তম সময় বলতে দিনের বেলা তল্লাশি করা উত্তম, তবে রাতের বেলাও তল্লাশি করা যায়। 23-2 পাশাপাশি আমরা জেনেছিলাম দেহ তল্লাশির বিশেষ বিধান। দেহ তল্লাশির বিশেষ বিধান 24 যদি কোনো পুলিশ অফিসার কিংবা তল্লাশি পরিচালনাকালে কোন অফিসার মনে করেন যে কোনো ব্যক্তির দেহে মাদক লুকায়িত আছে, তবে তিনি 24-1 ধারা মোতাবেক উক্ত ব্যক্তির দেহের এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, রক্ত পরীক্ষা, মলমূত্র পরীক্ষা করার বিধান রয়েছে। করতে পারেন। 24-1 আপনি এই সকল পরীক্ষা করে যে সকল মাদক পেলেন মাদক অনুযায়ী ব্যবস্থা। 24-2 পরীক্ষার পর যদি কোনো মাদকদ্রব্য সেবনের প্রমাণ পাওয়া যায় তবে 36-এর সারণীর 16, 21, 25, 29, 31 ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ প্রয়োজনে গ্রেফতার করা যাবে। 24-3 বর্ণিত আছে। এবং সর্বোপরি সেবন করেন মর্মে যদি আপনার সন্দেহ হয় তবে আপনি ডোপ টেস্ট করে নিশ্চিত হতে পারেন। 24-4 সকল প্রকার তল্লাশি সম্পর্কে, তল্লাশি শেষে আটক সম্পর্কে কার কাছে প্রতিবেদন দিবেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে প্রতিবেদন দিতে হবে, তবে অনুলিপি দিবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের নিকট। 25 ধারা মোতাবেক আমরা দেখি, তাহলে আমরা জানলাম সকল প্রকার আটক তল্লাশি সম্পর্কে প্রতিবেদন দিবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে। লিখিতভাবে এরপর যে আমরা দেখি 26 ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অপরাধের সাথে জড়িত প্রত্যেকটা মালামাল বাজেয়াপ্ত যোগ্য বলে বিবেচিত হবে। 26-1 তবে ধারণা মতে বৈধ মাদকও যদি থাকে সে বৈধ মাদক সমূহ বাজেয়াপ্ত যোগ্য বলে বিবেচিত হবে।
26-2। কিন্তু সরকারি কোনো মালামাল অপরাধের সাথে যদি জড়িত থাকে, তবে সে সরকারি মালামাল এজাহারে উল্লেখপূর্বক জিম্মানামা আমলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দিবেন, বাজেয়াপ্তযোগ্য নয়। 26-3। তাহলে 26 ধারা থেকে প্রশ্ন আসতে পারে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মাদকদ্রব্যের অপরাধের সাথে জড়িত প্রত্যেক মালামাল বা কোন ধরনের মালামাল বাজেয়াপ্তযোগ্য, কোন ধরনের মালামাল বাজেয়াপ্তযোগ্য নয়, আলোচনা করুন। এ হচ্ছে 26 ধারার প্রশ্ন। দেন আমরা দেখতে পাই বাজেয়াপ্তের পদ্ধতি। অপরাধ প্রমাণিত হোক বা না হোক, মাদকদ্রব্য হলে অবশ্যই বাজেয়াপ্ত হবে, 27-1। অন্যান্য বস্তু যদি হয় তবে আদালত সিদ্ধান্ত নেবেন, 27-1। বেওয়ারিশ মাদক পেলে করণীয় কি? আমরা দেখতে পাই 27-2 ধারা মোতাবেক বেওয়ারিশ মাদকদ্রব্য পাওয়া গেলে 15 দিনের সময় দিয়ে হাজির হওয়ার জন্য, মালিক হাজির হওয়ার জন্য 15 দিনের নোটিশ দিয়ে বাজেয়াপ্তির নির্দেশ, 27-2। বাজেয়াপ্ত এবং আটককৃত মাদকদ্রব্য বিলি বন্দেজ। বাজেয়াপ্ত এবং আটককৃত মাদকদ্রব্য কে বিলি বন্দেজ করতে ক্ষমতাবান? আমরা দেখতে পাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যদি কোনো মাদকদ্রব্য আটক করেন তবে তারাই বিলি বন্দেজ করতে ক্ষমতাবান, 28-1। অন্য কোনো সংস্থা যদি মাদকদ্রব্য বিলি বন্দেজ করতে চায়, তবে 28-2 ধারা মোতাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতির মাধ্যমে বিলি বন্দেজ করবেন, 28-2। বৎসরে একবার প্রতিবেদন দিবেন সরকারের নিকট, 28-3। 28-3। যা আমরা দেখতে পাই 29 ধারায়, ব্যক্তি সহ কোনো মালামাল যদি আটক করেন সেক্ষেত্রে বিলি বন্দেজ। ব্যক্তি সহ মালামাল যদি আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিংবা পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো সংস্থা, তাৎক্ষণিক থানায় নিয়ে যাবেন, 29-1। থানা কর্তৃপক্ষ মালামাল সুনির্দিষ্ট পরিমাণ আলামত হিসাবে রেখে, নমুনা হিসাবে রেখে বাকি মালামাল বিধি দ্বারা পদ্ধতিতে বিলিবন্দেজ করতে পারেন, 29-2। তবে তাৎক্ষণিক যদি কোনো মালামাল বিলিবন্দেজ প্রয়োজন হয় সেক্ষেত্রে আলামত নমুনা স্বরূপ রেখে করতে পারেন, 29-3। যেখানে আমরা পড়েছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে মহাপরিচালক তিনি তদন্তের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? শুধুমাত্র তদন্তের ক্ষেত্রে তিনি অফিসার ইনচার্জের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। 30। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি 31 ধারা, অপরাধ তদন্তের সময়সীমার ধাপ। তো অপরাধ তদন্তের সময়সীমার ধাপ, আমরা এই বিষয়টা একাধিকবার পড়েছি বিভিন্ন আইনে। অপরাধে যদি হাতে নাতে ধৃত হয় তবে 31-1-ক 30 কার্যদিবস সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন পুলিশ। অপরাধী যদি হাতে নাতে ধৃত না হয় তবে 31-1-খ ধারা মোতাবেক 60 কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন পুলিশ। এবং আমরা জেনেছি 31-1-গ, মামলায় জড়িত অপরাধী গ্রেফতার এবং পলাতক থাকলে সেক্ষেত্রে 60 কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গ, প্রথম তদন্তকারী কর্মকর্তা দ্বিতীয় পর্যায়ে সময় পাবেন 15 কার্যদিবস, 31-2। তৃতীয় পর্যায়ে আর কোনো অতিরিক্ত সময় পাবেন না, 24 ঘন্টায় রিপোর্ট দিবেন, 31-3। দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হবে 31-4। তিনি অপরাধী হাতে নাতে ধৃত হলে সময় পাবেন 15 কার্যদিবস, 31-4-ক। অপরাধী হাতে নাতে ধৃত না হলে তিনি সময় পাবেন 30 কার্যদিবস, 31-4-খ। এবং আমরা জেনেছি দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত কোনো সময় পাবেন না, তিনি 31-5 ধারা মোতাবেক 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিবেন। পাশাপাশি কার গাফিলতির কারণে তদন্ত বিলম্বিত হলো তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা 31-6-এ বর্ণিত আছে। 31-6। তাহলে 31 ধারা থেকে প্রশ্ন হচ্ছে অপরাধ তদন্তের সময়সীমার ধাপসমূহ আলোচনা করুন। 31-1 থেকে 6 পর্যন্ত আলোচনা করতে হবে।
মাদকদ্রব্যের মামলা হস্তান্তরের পদ্ধতি আমরা দেখতে পাই, মাদকদ্রব্যের মামলা মহাপরিচালকের লিখিত অনুরোধ ক্রমে হস্তান্তর করা যায় 32। ব্যাংক হিসাব নিষ্ক্রিয়করণ পদ্ধতি আলোচনা করুন। ব্যাংক হিসাব নিষ্ক্রিয়করণ পদ্ধতি 33 ধারা পর্যালোচনায় দেখা যায় যে ব্যাংক হিসাব নিষ্ক্রিয় করার জন্য আমরা প্রথমে দেখি মামলা রুজু হলো, তদন্তকারী কর্মকর্তা মানি লন্ডারিং আইনে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। 33-1, তদন্তকারী কর্মকর্তা মানি লন্ডারিং আইনের 2-এর অনুযায়ী সম্পৃক্ত অপরাধের তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হবেন। 33-2, ব্যাংক হিসাব যাচাই বাছাই করার জন্য আদালতের নিকট আবেদন করবেন। 33-3, আদালত পর্যালোচনা করে যুক্তিযুক্ত মনে করলে অনুমতি দিবেন এবং একটি কপি কর ও ব্যাংককে অনুলিপি দিবেন। 33-4, তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে কিংবা তদন্তকালে অগ্রগতি প্রতিবেদন বিজ্ঞ আদালতকে অবহিত করবেন। 33-5, তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে কি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যাংক হিসাব নিষ্ক্রিয়করণ অর্থ নিষ্ক্রিয়করণ পদ্ধতি প্রক্রিয়া আলোচনা করুন। অর্থ নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া 33, সম্পত্তি হস্তান্তরে বিধিনিষেধ আরোপ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সম্পত্তি হস্তান্তরে বিধিনিষেধ আরোপ করতে পারেন তদন্তকারী কর্মকর্তা, সেজন্য অনুমতি চাইবেন বিজ্ঞ আদালতের নিকট। 34-1, বিজ্ঞ আদালত উপযুক্ত মনে করলে যুক্তিযুক্ত মনে করলে আবেদন মঞ্জুর করবেন। 34-2, এক্ষেত্রে অপরাধী আবেদন করলে বিজ্ঞ আদালত সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। 34-3 বর্ণিত আছে। পাশাপাশি আমরা জেনেছিলাম গোপন অভিযান নিয়ন্ত্রিত বিলি অপরাধীকে গ্রেফতার করার জন্য আমরা দেখতে পাই গোপন অভিযান নিয়ন্ত্রিত বিলি আপনাকে সুনির্দিষ্ট পরিমাণ মাদক বহন করা, সেবন করা, ব্যবসা করার অনুমতি দিবেন শুধুমাত্র অপরাধীকে গ্রেফতার করার লক্ষ্যে টুপ দেওয়া। 35, কত? 35, যেখানে আমরা দেখতে পাই মাদকদ্রব্যের অপরাধ যদি একবার করেন, প্রথমবার করেন, তবে দণ্ডের ব্যবস্থা 36-1, যেখানে সারণী রয়েছে, যে সারণীর রেকর্ড ইতিমধ্যে আপনাদেরকে দেওয়া হয়েছে, ওই সারণীটা পুরোটা জানবেন না আপনারা, ওই রেকর্ডটা একাধিকবার শুনবেন। তো প্রথমবার অপরাধ করলে 36-1, দ্বিতীয়বার অপরাধ করলে 36-2, তৃতীয়বার অপরাধ করলে 36-3, ন্যূনতম 20 বছর দণ্ডের কথা বলা আছে। 36-3, দ্বিতীয়বার অপরাধ দ্বিগুণ দণ্ড। 36-2, প্রথমবার অপরাধ করলে 36-1 সারণীতে বলা আছে একাধিক অপরাধের কথা। ফেন্সিডিল খেলে কি অপরাধ, আফিম, হেরোইন, একাধিকবার আমরা দেখা যায় যে প্রথমবার করলে মৃত্যুদণ্ড, একাধিক কর্মে মৃত্যুদণ্ডের কথা বলা আছে। তাহলে প্রথমবার করলে 36-1, দ্বিতীয়বার 36-2, তৃতীয়বার 36-3। যদি আপনি মাদকদ্রব্য সেবন করে ডোপ টেস্টে পজিটিভ হন, তবে আপনাকে নিজ দায়িত্বে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণ কথা বলা আছে। 36-4, যদি আপনি যেতে অস্বীকৃতি জানান তবে দণ্ড ন্যূনতম 6 মাস, সর্বোচ্চ 5 বছর। 36-4, অ্যালকোহল পান কিংবা নেশাগ্রস্ত হয়ে যদি আপনি মাতলামি করেন, জনসাধারণের প্রতি বিরক্তিকর আচরণ করেন, যদি আপনি চিৎকার চেঁচামেচি করেন কিংবা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান, তবে দণ্ডের ব্যবস্থা 36-5, তবে দণ্ড 36-5 বর্ণিত আছে। যেখানে আমরা দেখি 36-5 দণ্ডের ব্যবস্থা, মাদকদ্রব্য সেবন করে আপনি যদি মাতলামি করেন, চিৎকার চেঁচামেচি করেন, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান, দণ্ডের ব্যবস্থা 36-5, গণ অশান্তি ভঙ্গ করা। ভেরি গুড।
সরকারি যানবাহন যদি মাদকদ্রব্যের অপরাধ করার জন্য ব্যবহার হয়ে থাকে, তবে সরকারি যানবাহনের ড্রাইভার, সরকারি কর্মচারী, তিনি দুই প্রকারের দণ্ডে দণ্ডিত হবেন: বিভাগীয় ব্যবস্থা এবং মাদকদ্রব্য অনুযায়ী ব্যবস্থা, 36-6। এরপর যে আমরা চলে যাব খেয়াল করি সবাই। মাদকদ্রব্য উৎপাদনের জন্য লাইসেন্স ব্যতীত যদি যন্ত্রপাতি কারুনিকট পাওয়া যায়, দণ্ডের ব্যবস্থা 37। মাদকদ্রব্যের অপরাধ করার জন্য যদি কেউ ঘর বাড়ি, জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান, যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম, অর্থ সম্পদ দিয়ে সহায়তা করেন, তবে দণ্ডের ব্যবস্থা 38। অবৈধ তল্লাশি সম্পর্কে আমরা জেনেছি 39। যদি কোনো স্থান অনুমতি ছাড়া প্রবেশ করেন, অবৈধ তল্লাশি 39-এর ক। ব্যক্তির, এই যে স্থানে প্রবেশ করলেন, বস্তু যদি আটক করেন তবে 39-এর খ। কোনো ব্যক্তিকে যদি তার দেহ তল্লাশি করেন এবং আটক করেন, 39-এর গ। বেআইনি তল্লাশি করেছেন বলে গণ্য হবে। দণ্ডের ব্যবস্থা 39-এর শেষাংশে বলা আছে 1 বছর অর্থদণ্ডের কথা বলা আছে। বেআইনি অথবা হয়রানিমূলক তল্লাশির দণ্ড যে পুলিশ অফিসার করবেন তার দণ্ড 39 ধারায় বর্ণিত আছে। অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মদতদাতার দণ্ড 40। অপরাধের সংগঠনের জন্য, মাদকদ্রব্যের অপরাধ সংগঠনে প্ররোচনা দেওয়া, সাহায্য করা, ষড়যন্ত্র করা, দণ্ডের ব্যবস্থা 41। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাস্তির ব্যবস্থা নাই, এরূপ অপরাধের দণ্ড 42-1। পাশাপাশি মাদকদ্রব্যের অপরাধ নির্মূলের লক্ষ্যে পুলিশ অফিসারকে যদি জনসাধারণ যথাযথভাবে সাহায্য না করেন, তবে অপরাধ সংগঠনে সহযোগিতা করেছেন বলে গণ্য হবে, 42-2 এর দণ্ডের ব্যবস্থা। কোনো কোম্পানি যদি অপরাধের সাথে জড়িত থাকে, তবে 43 ধারা অনুযায়ী কোম্পানির মালিক, ম্যানেজার, প্রতিনিধি, সচিব দণ্ডিত হবে। 43। মাদকদ্রব্যের সকল অপরাধ আমলযোগ্য বলে বিবেচিত, 46। আমরা এই পর্যায়ে জেনেছিলাম জামিন সংক্রান্ত বিধিবিধান 47। বাদীকে শুনানির সুযোগ না দিয়ে জামিন দেওয়া যাবে না, 47-এর 1-এর ক। অপরাধীর প্রতি আনীত অভিযোগ সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণ পাওয়া যায়, তবে জামিন দেওয়া যাবে না, 47-এর 1-এর খ। নারী, শিশু, অসুস্থ, বিকলাঙ্গ হলে জামিনে মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্নিত না হলে জামিনে মুক্তি দেওয়া যাবে, 47-এর 1-এর গ। আসামির প্রতি আনীত অভিযোগ যদি প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে বললাম যে জামিন দেওয়া যাবে না। এক্ষেত্রে আমরা দেখতে পাই 47-এর 2, আসামির প্রতি আনীত অভিযোগের প্রমাণ পাওয়া না গেলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে, 47-এর 2। 47-এর 2। অপরাধ বিচারের বিশেষ বিধান, সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতেও বিচার করতে পারি, 48 ধারায়। কত বছর? 5 বছর। ভেরি গুড অনন্ত, 5 বছর। আপনি এমন কোন অপরাধ করেছেন যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড কিংবা 5 বছরের অধিক দণ্ড দেওয়া বিধান রয়েছে, এমন কোন অপরাধ করেছেন, তবে সেক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচার করা যাবে না। কেবলমাত্র 5 বছরের কম সে অপরাধের জন্যই সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচার করা যাবে, যা ফৌজদারি কার্যবিধিতে বলা আছে ন্যূনতম, অনূন্য 2 বছর। 2 বছর 262-তে বলা আছে। তাহলে অপরাধের বিচারের বিশেষ বিধান 48। বিচার কার্য মুলতবি, কত সময় বিচার কার্য মুলতবি রাখতে পারি? বিচার কার্য মুলতবি রাখতে পারি 49 ধারা অনুযায়ী 3 কার্যদিবস। 3 কার্যদিবস। মাদকদ্রব্যের অপরাধের সাথে যদি অন্য কোনো আইন জড়িত থাকে, মাদকদ্রব্যের অপরাধের সাথে যদি অন্য কোনো আইন জড়িত থাকে, তবে অন্য আইনের অপরাধ জড়িত থাকলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাহার বিচার কার্য করা যাবে, একই আদালতে বিচার কার্য করা যাবে, বলা আছে 50। মামলা বিচারের সময়সীমা 90, 30, 15, 135 কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি হবে 51।
অপরাধের শিকার, খেয়াল করেন সবাই, অপরাধের সাথে যদি কোনো শিশু জড়িত থাকে তবে শিশু আইনে বিচার হবে 52। পাশাপাশি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন 30 কার্য দিবসের মধ্যে 53। ফৌজদারি কার্যবিধির প্রয়োগ হবে 54। সকল ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ 54। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আমরা ইতিমধ্যে জেনেছি অপরাধের আইনগত অনুমান। অপরাধের আলামত যার কাছে পাওয়া যায়, অপরাধের আলামত যার কাছে পাওয়া যায় তিনি বিপরীত প্রমাণ না করা পর্যন্ত অপরাধী বলে বিবেচিত হবে। বিপরীত প্রমাণ না করা পর্যন্ত অপরাধী বলে বিবেচিত হবেন 55। এটাকে বলা হচ্ছে অপরাধের আইনগত অনুমান, যা মানব পাচার আইনের 18 ধারায় বলা আছে, ফরমালিন আইনের 31 ধারায় বলা আছে, অ্যাসিড নিয়ন্ত্রণ আইনের 46 ধারায় বলা আছে। প্রশ্ন হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অপরাধের আইনগত অনুমান কি, আলোচনা করুন, বর্ণনা করুন। 55। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মাদকদ্রব্যের অপরাধের স্থির চিত্র, অডিও চিত্র, ভিডিও চিত্র, রেকর্ড, যার সাক্ষ্যগত মূল্য, আদালতে সাক্ষ্যগত মূল্য রয়েছে 56 ধারা মোতাবেক। কত? 56 ধারা মোতাবেক। এ বিষয়টা আমরা দেখতে পাই সাইবার নিরাপত্তা আইনও 56তে বলা আছে ডিজিটাল এভিডেন্সের সাক্ষ্যগত মূল্য। এ বিষয়টা আমরা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনেও বলা আছে 14 ধারায়। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বলা আছে 6 ধারায় অপরাধের ডিজিটাল এভিডেন্সের সাক্ষ্যগত মূল্য 56। মোবাইল কোর্ট আইনেরও প্রয়োগ করতে পারি, প্রয়োজনে আমরা মোবাইল কোর্ট আইনের প্রয়োগ করতে পারি 57। বাংলাদেশে উৎপাদিত অ্যালকোহল কিংবা প্রিকারসর কেমিক্যাল রপ্তানিতে মাদক শুল্ক আরোপ করা যাবে না 58 ধারার বিবেচ্য বিষয়। প্রশ্ন হতে পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কোন কোন মাদক বিদেশে রপ্তানিতে মাদক শুল্ক আরোপ করা যায় না? অ্যালকোহল এবং প্রিকারসর কেমিক্যাল 58। মাদকদ্রব্য অঞ্চল ঘোষণা, মাদকদ্রব্য প্রবণ অঞ্চল ঘোষণা করতে হবে 59। মাদকদ্রব্যের অপরাধ নির্মূলের লক্ষ্যে অভিযান পরিচালনাকালে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় অপরাধ দমনের ক্ষেত্রে, তবে তিনি মামলা করতে পারেন না, ক্ষতিপূরণ দাবি করতে পারেন না 60। মাদকাসক্ত ব্যক্তির তালিকা প্রস্তুত করতে হবে, পাশাপাশি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করার বিধান রয়েছে 61। মাদকদ্রব্য আইন অনুযায়ী আমরা দেখতে পাই আপনি যদি কোনো মামলা হয় সে মামলার রাসায়নিক পরীক্ষকের রাসায়নিক পরীক্ষকের রিপোর্ট ব্যতীত মামলার ফাইনাল রিপোর্ট কিংবা চার্জশিট দেওয়া যায় না। এটিকে বলা হচ্ছে বিশেষজ্ঞের অভিমত। আমরা দেখতে পাই বিশেষজ্ঞের অভিমত, রাসায়নিক পরীক্ষক তার প্রদানকৃত অভিমতের সাক্ষ্যগত মূল্য 62-3। আপনি মাদকদ্রব্যের মামলা পরিচালনাকালে বা তদন্তকালে রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, এই যে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞের মতামত নিয়ে থাকেন, এক্ষেত্রে প্রত্যেকেই আপনাকে পারস্পরিক সহযোগিতা করবেন বাধ্যতামূলক 66 ধারায় বলা আছে। পারস্পরিক সহযোগিতা বাধ্যতামূলক, যা 66 ধারায় বলা আছে। তাহলে আমরা এই যে আজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা পূর্ণাঙ্গটা পড়লাম, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন থেকে আমাদের গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন আসতে পারে একটু দয়া করে প্রশ্নগুলো ইন্ডিকেট করেন সবাই। আমরা দেখি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রথমে আমরা দেখতে পাই সংজ্ঞার ক্ষেত্রে আমরা দেখব, যদি সম্ভব হয় লিখতে পারেন, যদি সম্ভব হয় পরবর্তীতে লিখেন, শুধু এ পর্যায়ে শুনলেই হবে। ওয়াশ 2-8 ইম্পর্টেন্ট বিষয়, মাদকের শ্রেণী 2-9, নিয়ন্ত্রিত বিলি 2-15, পারমিট 2-16, পাশ 2-17, প্রিকারসর কেমিক্যাল 2-19, বিআর 2-24, বিওয়ারি 2-25, মাদক দ্রব্য 2-29। সংজ্ঞার ক্ষেত্রে এটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। প্রশ্ন হইতেছে যে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন, রূপান্তর, বিক্রয়ের বাধ্যবাধকতা আলোচনা করুন। 9-1 ধারায় উত্তর। প্রশ্ন হইতেছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদনের উপকরণ, উৎপাদন, রূপান্তর, বিক্রয়ের বাধ্যবাধকতা আলোচনা করুন। 9-2। আমি কিন্তু প্রশ্নগুলো বলে দিচ্ছি, দয়া করে এইভাবে প্রশ্নগুলো আপনারা শিখবেন।
প্রশ্ন হইতেছে যে লাইসেন্স নিয়ে মাদকদ্রব্য কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, প্রস্তুত করতে পারি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য কখন বহন, পরিবহন, ধারণ করতে পারেন? 9-3 পেয়েছে উত্তর। লেবেল লাগানোর বাধ্যবাধকতা। 9-4 চিকিৎসক প্রয়োজনে ফার্স্ট এড বক্সে রাখতে পারেন কখন? 9-5 অ্যালকোহল উৎপাদনের বাধ্যবাধকতা, উৎপাদন, রূপান্তর, বিক্রয়ের বাধ্যবাধকতা। 10-1 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখন অ্যালকোহল বহন, পরিবহন, ধারণ করতে পারেন? 10-2 উত্তর আমরা পেয়েছি। অ্যালকোহল পান সংক্রান্ত বিধিবিধান আলোচনা করুন। কোন শ্রেণীর ব্যক্তি কোন ধরনের অ্যালকোহল লাইসেন্স ব্যতীত পান করতে পারেন আলোচনা করুন। আমরা ইতিমধ্যে পড়েছি 11-2 বিষয়গুলো বলা আছে, লাইসেন্স ব্যতীত পান করতে পারেন। 11-2 চিকিৎসাপত্র সংক্রান্ত বিধিবিধান 12 ধারায় বর্ণিত আছে। লাইসেন্স পাওয়ার জন্য লাইসেন্স পাওয়ার জন্য শর্তে, ফিতে, ফর্মে কোথায় আবেদন করবেন? কোন বিধান মোতাবেক আবেদন করার বিধান রয়েছে? 13 লাইসেন্স পারমিট পাস প্রদানের বিধিনিষেধ আলোচনা করুন। 14 লাইসেন্স কখন, কেন বাতিল করা হয় আলোচনা করুন। 16 লাইসেন্স কখন, কেন সাময়িক বরখাস্ত করা হয় আলোচনা করুন। কত সময়ের জন্য সাময়িক বরখাস্ত করা যায়? 17-1 কতিপয় লাইসেন্স সমূহ কেন, কি কারণে বাতিল করার বিধান রয়েছে? আপনি দণ্ডিত হলে বাতিল করতে পারেন। 18-1 এক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স বাতিল হলে অস্ত্র কত সময়ের মধ্যে থানায় জমা দিবেন বাধ্যবাধকতা আলোচনা করুন। 18-2 মাদকদ্রব্যের পানশালা বন্ধ রাখার বিধিবিধান কে বন্ধ রাখতে পারেন, কেন বন্ধ রাখতে পারেন? 19 মাদকদ্রব্যের পানশালায় কখন, কোন সময় কে প্রবেশ করতে ক্ষমতাবান, তল্লাশি করতে ক্ষমতাবান আলোচনা করুন। 20 প্রকাশ্য স্থানে কখন তল্লাশি করা যায়, কেন তল্লাশি করা যায় আলোচনা করুন। 21 বিনা পরোয়ানায় কোন শ্রেণীর কর্মকর্তা তল্লাশি করতে পারেন? এক্ষেত্রে বিনা পরোয়ানায় তল্লাশির পদ্ধতি আলোচনা করুন। তল্লাশির উত্তম সময় কোনটি আলোচনা করুন। পড়ছি না আমরা 23-2 দেহ পরীক্ষার বিশেষ বিধান আলোচনা করুন। দেহ পরীক্ষার বিশেষ বিধান 24 1 2 3 4 পুরোটাই দিবেন। 24 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বাজেয়াপ্তযোগ্য মাদক কোনগুলো, বাজেয়াপ্তযোগ্য নয় কোনগুলো? মাদকদ্রব্যের অপরাধের সাথে জড়িত কোন কোন মাদকদ্রব্য, কোন কোন মালামাল বাজেয়াপ্তযোগ্য, কোন কোন মালামাল বাজেয়াপ্তযোগ্য নয় আলোচনা করুন। 26 বাজেয়াপ্তকরণ পদ্ধতি আলোচনা করুন। আমরা ইতিমধ্যে পড়েছি। 27 বেওয়ারিশ মাদক পেলে করণীয় কি আলোচনা করুন। 27-2 আমরা জেনেছি। বাজেয়াপ্ত এবং আটককৃত মালামাল বিলিবন্দেজের পদ্ধতি আলোচনা করুন। 28 ধারায় জেনেছি। ব্যক্তি সহ মালামাল আটক করলে করণীয় কি আলোচনা করুন। 29 ধারায় আমরা পড়েছি। পাশাপাশি আমরা ইতিমধ্যে যেগুলো জেনেছি, অপরাধ তদন্তের সময়সীমার ধাপ 31, অর্থ নিষ্ক্রিয়করণ পদ্ধতি 33, সম্পদ হস্তান্তরের বিধিনিষেধ 34, গোপন অভিযান, নিয়ন্ত্রিত বিলিবন্দেজ বলতে কি বোঝায় আলোচনা করুন। 35 অপরাধ, মাদকদ্রব্যের অপরাধ প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার করলে কোন কোন ধারায় দণ্ডের ব্যবস্থা বর্ণিত আছে? মাদকদ্রব্য সেবন করে আপনি মদ খেয়ে মাতাল হয়েছেন, গাড়ি চালিয়েছেন, দণ্ডের ব্যবস্থা আলোচনা করুন। মাদকদ্রব্যের অপরাধের সাথে কোনো সরকারি কর্মচারী যদি জড়িত হয়ে থাকে তবে তার দণ্ডের ব্যবস্থা আলোচনা করুন। পড়েছি না আমরা বেআইনি তল্লাশির দণ্ড। জামিন সংক্রান্ত বিধিবিধান আলোচনা করুন। 47 পাশাপাশি অপরাধের আইনগত অনুমান 55 ধারায়, ক্যামেরায় গৃহীত রেকর্ডপত্র, কথাবার্তা, সাক্ষ্যগত মূল্য 56 ধারা। এবং আমরা দেখতে পাই ক্ষতিপূরণ অগ্রহণযোগ্য কোন ক্ষেত্রে? 60 বিশেষজ্ঞের অভিমতের সাক্ষ্যগত মূল্য, বিশেষজ্ঞের প্রতিবেদনের সাক্ষ্যগত মূল্য আমরা 62 ধারা ইতিমধ্যে পড়েছি। 62-3 ধন্যবাদ সবাইকে। অনেক কষ্ট দিয়েছি, আর নয়, অবশ্যই আমরা সবাই সচেষ্ট হবো লেখার মাধ্যমে রিভিশন করার জন্য। যদিও এই আইনটা ইতিমধ্যে আমরা একাধিকবার পার্ট পার্ট ভাবে জেনেছি, আশা করি
এই পূর্ণাঙ্গ রিভিশনটা আপনাদের কাছে যদি থাকে তবে আপনাদের প্রত্যেকেরই উপকার হবে। পরীক্ষার পূর্বে অন্তপক্ষে একবার, দুইবার, তিনবার যদি এই রেকর্ডটা শুনেন, তবেও ভালো একটা প্রস্তুতি নিয়ে আশা করা যায় আপনারা পরীক্ষা হলে যেতে পারবেন। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, প্রত্যেকের পর্যায় থেকে ভালো কাজ করার মতো তৌফিক দান করেন। কোনো একটা কাজের বিনিময়ে আল্লাহ যেন আমাদের পদোন্নতি দান করেন, সম্মান দান করেন। নিজের জন্য, পরিবারের জন্য সম্মান আবশ্যক, স্পেশালি আমাদের ছেলে মেয়েদের জন্য আল্লাহ যেন আমাদেরকে এই সম্মানটা দান করেন। আজকে পর্যন্তই। সবার সুস্থতা কামনায় দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।